ডলারের সামনে রুপি বারবার রেকর্ড লো, মানে একদম নিচে চলে যাচ্ছে। বিরোধীরা বলছে ভারতের অর্থনীতি ভেঙে পড়ছে, কিন্তু সত্যি কি তাই? অঙ্কটা কি এতটাই সোজা? আজকের ভিডিওতে আমরা দেখব রুপির পতন কি কেবল বিপদ, নাকি এর ভেতরেও আছে অর্থনীতির অন্য এক হিসাব। আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়ের উত্তর খুঁজব, যেটা এখন ভারত জুড়ে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। মার্কিন ডলারের তুলনায় ভারতীয় রুপির দাম কমছে, নতুন নতুন রেকর্ড লো তৈরি হচ্ছে, আর বিরোধীরা বলছে এটা অর্থনীতি, মানে ভারতের অর্থনীতি ভেঙে পড়ার লক্ষণ। কিন্তু সত্যি কি তাই? রুপি দুর্বল মানে কি অর্থনীতির শেষ, নাকি গল্পটা আসলে এর চেয়ে অনেক বেশি জটিল? চলুন একদম সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। মুদ্রার দাম কমা মানেই সবসময় অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে এমন নয়, কারণ একটি দেশের অর্থনীতির স্বাস্থ্য শুধু তার মুদ্রার দামে মাপা যায় না। সেখানে প্রবৃদ্ধি, কর্মসংস্থান, আমদানি রপ্তানি, মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সব কিছু একসঙ্গে দেখতে হয়। তবে এটাও সত্যি, মুদ্রা যদি দ্রুত দুর্বল হতে থাকে, যেটা ভারতে এই মুহূর্তে হচ্ছে, তাহলে সেটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, রুপি কেন দুর্বল হচ্ছে? এর পেছনে কয়েকটা বড় কারণ আছে। এক নম্বরে আছে শক্তিশালী ডলার। যখন বিশ্ব জুড়ে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ছুটে যায়, তখন ডলারের চাহিদা বাড়ে, আর উদীয়মান অর্থনীতির মুদ্রাগুলোর উপরে চাপ পড়ে, কারণ সেই সব দেশ থেকে যারা বিনিয়োগকারী তারা ডলার তুলে নিয়ে গিয়ে আমেরিকায় রেখে দেয়। দুই নম্বরে আছে তেলের দাম। ভারত জ্বালানি আমদানির ওপর খুবই নির্ভরশীল, তাই অপরিশোধিত তেলের দাম বাড়লে ভারতকে বেশি ডলার খরচ করতে হয়, আর তাতেই রুপির ওপর চাপ পড়ে যায়। তিন নম্বরে আছে বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়া। বিদেশি ফান্ড যদি ভারতীয় শেয়ার বা বন্ড বাজার থেকে টাকা তুলে নেয়, তাহলে তারা রুপি বিক্রি করে ডলার কিনে বের হয়, ফলে রুপির দাম আরও নেমে যায়, রুপি দুর্বল হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। এপ্রিল 2025-এ $1 গড় দাম ছিল প্রায় 85 রুপি 58 পয়সা, আর এপ্রিল 2026-এ সেটা বেড়ে গিয়ে হয়ে গেছে 93.48 রুপি। অর্থাৎ এক বছরের মধ্যে রুপি প্রায় 9% বেশি দুর্বল হয়েছে। এই সংখ্যা দেখাচ্ছে সমস্যাটা বাস্তব, এটা শুধু রাজনৈতিক বয়ানবাজি বা স্লোগান নয়। কিন্তু এখানেও বিরোধীদের কথার সঙ্গে বাস্তবতার একটা পার্থক্য আছে। রুপি দুর্বল হওয়া অবশ্যই চিন্তার বিষয়, কিন্তু তা থেকে সরাসরি ভারতের অর্থনীতি ভেঙে পড়ছে এটা বলাটা খুব সরলীকৃত ব্যাখ্যা। ইকোনমিস্টরা তারা এই রকম ব্যাখ্যা তখনই দেবেন যখন তারা কোনো রাজনীতি করতে নামবেন, কারণ একই সময় বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে ভারতকে এখনও বিশ্বের দ্রুততম বর্ধনশীল, মানে সবথেকে বেশি দ্রুত বেড়ে যাওয়া বড় অর্থনীতির একটি দেশ বলে ধরা হচ্ছে। অর্থাৎ পৃথিবীর সবথেকে যে দেশগুলো যাদের অর্থনীতি বড়, তাদের মধ্যে ভারতের এই যে তাদের যে প্রবৃদ্ধি সেটা সবচেয়ে বেশি। অর্থাৎ মুদ্রায় চাপ আছে, কিন্তু সেটা পুরো অর্থনীতির শেষ কথা নয়। এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ জায়গায়। রুপি দুর্বল হওয়ার এটা হলে কি তার কোনো সুফল আছে? মানে রুপির এই যে এখন যে দাম প্রায় 93 রুপিতে চলে এসছে, এটার ফলে কি তার কোনো সুফল আছে? আছে।
ধরুন ভারতের কোনো কোম্পানি বিদেশে পণ্য বা সেবা, যেটাকে সার্ভিস সেক্টর, সেইটা বিক্রি করে, তারা ডলারে আয় করে। সেই ডলার দেশে এনে রুপিতে বদলালে সেই যে বিনিয়োগকারী, যে সেই ব্যবসায়ী, সে কিন্তু আগের তুলনায় বেশি রুপি পাবে। এর ফলে যারা এই সার্ভিস সেক্টর রপ্তানি করে তাদের কিছুটা সুবিধা, মানে অনেকটা সুবিধা পায়। বিশেষ করে আইটি সার্ভিস, ইনফরমেশন টেকনোলজি সার্ভিস সেক্টর, কিছু উৎপাদনশীল খাত আছে, এবং ডলার আয়কারী কোম্পানিরা এতে স্বল্প মেয়াদে লাভবান হতে পারে। কিন্তু সমস্যা হলো ভারতের অর্থনীতি রপ্তানির ওপরে দাঁড়িয়ে নেই। শুধু রপ্তানির ওপরে দাঁড়িয়ে নেই, ভারতের অর্থনীতি দাঁড়িয়ে আছে রপ্তানির চেয়ে বেশি আমদানির ওপরে। ভারত বিশাল পরিমাণ তেল, যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, শিল্প, কাঁচামাল, এমনকি অনেক ইন্টারমিডিয়েট গুডস, সেগুলো আমদানি করে। তাই রুপি দুর্বল হলে আমদানির খরচ বেড়ে যায়, আর আমদানির খরচ বাড়লে উৎপাদন খরচ বাড়ে, জ্বালানির চাপ বাড়ে, পরিবহন ব্যয় বাড়ে, শেষ পর্যন্ত বাজারের দামও বেড়ে যায়, আর মানুষকে, সাধারণ মানুষকে ভুগতে হয়। মানে দুর্বল রুপি কিছু লোককে সুবিধা দেয় অবশ্যই, কিন্তু পুরো অর্থনীতির জন্য সেটা সবসময় সুখবর নয়। এটা সুখবর হচ্ছে চীনের পক্ষে, কারণ তাদের আমদানির থেকে তাদের রপ্তানি অনেক অনেক বেশি। সুতরাং রপ্তানি বেশি হলে তারা করবে কি, ডলার তাদের ঘরে থেকে যায়। এখন বড় প্রশ্ন, ভারতের ক্ষেত্রে এই পতন কি পৃথিবীর অন্য বড় অর্থনীতির দেশগুলোর তুলনায় খুবই বিপজ্জনক? মানে এই বড় অর্থনীতির অন্য কোন দেশে কি হচ্ছে একটু দেখা যাক। কারণ একই সময় শুধু রুপি কিন্তু দুর্বল হয়েছে এমন নয়। ফ্রেড, এফআরইডি, ফ্রেড, তার ডেটা বলছে এপ্রিল 2025 থেকে এপ্রিল 2026-এর মধ্যে জাপানের মুদ্রা ইয়েন, সেই ইয়েনও ডলারের তুলনায় 10% বেশি দুর্বল হয়েছে। অর্থাৎ রুপির ক্ষেত্রে কত হয়েছে? 9%। জাপানি ইয়েন 10%। অর্থাৎ রুপির পতন উদ্বেগজনক, কিন্তু একেবারে একক বা নজিরবিহীন নয়। তবে এটাও সত্যি, একই সময়ে চীনা ইউয়ান, মানে চীনের মুদ্রা, আর ব্রিটিশ পাউন্ড, তারা কিন্তু তুলনামূলকভাবে ভালো পারফর্ম করেছে। এবার প্রশ্ন আসে, মানে তারা তো দুর্বল হয়নি, বরং ডলারের তুলনায় তাদের মুদ্রার দাম, চীনের এবং ব্রিটিশ পাউন্ডের দাম আরও বেড়ে গেছে। এবার প্রশ্ন আসে, তাহলে চীন পারছে, যুক্তরাজ্য পারছে, ভারত কেন পারছে না? প্রথমে যুক্তরাজ্যের কথা বলি। অনেকেই মনে করেন ব্রিটেন বুঝি খুব কড়া হাতে পাউন্ডের দাম নিয়ন্ত্রণ করে। আসলে ব্যাপারটা একদমই তা নয়। ব্যাংক অফ ইংল্যান্ড, ব্রিটেনের যেটা রাজকীয় ব্যাংক, যেটা আমাদের এখানে রিজার্ভ ব্যাংক, ব্রিটেনের ব্যাংক অফ ইংল্যান্ড, সেই ব্যাংক অফ ইংল্যান্ড নিজেই বলছে পাউন্ডের বিনিময় হার নির্ভর করে বাজারের সাপ্লাই আর ডিম্যান্ডের ওপর। তারা সরাসরি দৈনিক রেট ঠিক করে না। তাহলে প্রশ্ন ওঠে, পাউন্ড তাহলে শক্তিশালী থাকে কিভাবে? কারণ পাউন্ড হচ্ছে একটি গভীর, পরিণত, উচ্চ আস্থার আর্থিক ব্যবস্থার অংশ, অনেকটা ডলারের মতো। আর অনেক সময় পাউন্ড শক্তিশালী হওয়া মানে ব্রিটেন শক্তিশালী, এটা কিন্তু নয়। অনেক সময় ডলার দুর্বল হলেও পাউন্ড ওপরে উঠে যায়। আর চীনের কেসটা এবার দেখি। চীনের কেস একদম আলাদা। চীন মুক্ত বাজারে পুরোপুরি ছেড়ে দেয়া মুদ্রা ব্যবস্থা চালায় না, যেটা ভারতে চলে। তাদের কেন্দ্রীয় ব্যাংক, পিপলস ব্যাংক অফ ইন্ডিয়া বা পিবিওসি, পিপলস ব্যাংক অফ চায়না, পিবিওসি, তারা প্রতিদিন একটা মিড পয়েন্ট ফিক্স করে দেয় মাঝামাঝি। ধরা যাক তারা বলল $1 সমান, ধরা যাক 6 ইয়েন হবে। এই 6.2 কি 6.1 কি 6.3 এর মধ্যে ঘোরাফেরা করতে হবে। এই মাঝখানের সূচকটা চীনের সরকারি যে ব্যাংক সেটা ঠিক করে দেয়। ভারতের রিজার্ভ ব্যাংক এ ধরনের কোনো কাজ করে না। আর ইউএন সেই নির্দিষ্ট সূচকের সামান্য ওপরে নিচে ওঠানামা করে। অর্থাৎ চীনের মুদ্রা ইউয়ান সরকারের কঠোর নিয়ন্ত্রণে বা কন্ট্রোলে আছে।
সেই নিয়ম ভাঙার উপায় নেই। তার উপর চীনের ক্যাপিটাল মার্কেটের কন্ট্রোলও ভারতের তুলনায় অনেক বেশি শক্তিশালী। বিদেশি পুঁজি আসা যাওয়ার ওপর তাদের নিয়ন্ত্রণ অনেক বেশি। আর প্রয়োজন হলে তারা ওই মাঝখানের সূচকটাকে, মিড পয়েন্ট, সেটাকে শক্ত করে বাজারকে বার্তা দিয়ে দেয় যে ইউএনকে, আমাদের মুদ্রাকে অতিরিক্ত দুর্বল হতে দেয়া হবে না। এখন বোঝা দরকার ভারত কেন চীনের মডেল কপি করছে না। ভারত তো এরকম করতেই পারে, কিন্তু করতে পারে না। তার কারণ হচ্ছে ভারতের অর্থনৈতিক কাঠামোই আলাদা। ভারত তুলনামূলকভাবে বেশি খোলা আর্থিক ব্যবস্থায় চলে। বিদেশি বিনিয়োগ চায় ভারত, আবার একই সঙ্গে ইনফ্লেশন টার্গেটিংও বজায় রাখতে চায়। আরবিআই এর প্রধান লক্ষ্যগুলোর একটি হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, যেখানে 4% সিপিআই মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স তার লক্ষ্য থাকে, আর 2 থেকে 6% টলারেন্স ব্যান্ড ধরা হয়, মানে 4-এর 2 নিচে 2 ওপরে একটা টলারেন্স ব্যান্ড। এখন যদি আরবিআই শুধু রুপিকে স্বাভাবিক নয়, কৃত্রিমভাবে সব শক্ত রাখতে গিয়ে সব শক্তি খরচ করে দেয়, তারা যদি বিপুল পরিমাণ ডলার কেনে বা বিক্রি করে, তাহলে তাকে বিপুল ডলার বিক্রি করতে হবে, রিজার্ভে চাপ পড়বে, আর অন্য নীতিগত লক্ষ্য ক্ষতিগ্রস্ত হবে। আরও একটা বড় পার্থক্য আছে ভারতের ক্ষেত্রে, সেটা হলো বাণিজ্যের কাঠামো। চীন হচ্ছে বিশাল রপ্তানির শক্তি, তাদের রপ্তানি আয় তাদের বেশি, আমদানি ব্যয় তাদের কম। 2025 সালে চীনের পণ্য রপ্তানি ছিল প্রায় 3.7 ট্রিলিয়ন ডলার, মানে ট্রিলিয়ন মানে 1 ট্রিলিয়ন মানে 1000 বিলিয়ন, তার মানে 3.7 ট্রিলিয়ন ডলার, মানে তাদের রপ্তানি ছিল চীনের গত 2025 সালে 3700 বিলিয়ন ডলার, আর আমদানি ছিল সেই তুলনায় 2.58 ট্রিলিয়ন ডলার, মানে 2580 বিলিয়ন ডলার। তাহলে তাদের বাণিজ্যের খবরটা কি দাঁড়ালো? বাণিজ্যে উদ্বৃত্ত দাঁড়ালো, মানে তারা যত খরচ করেছে তার থেকে তাদের আয় হয়েছে বেশি। এর পরিমাণ হচ্ছে 2025-এ এই উদ্বৃত্তের পরিমাণ ছিল 1120 বিলিয়ন ডলার, মানে চীনের ঘরে এই পরিমাণ ডলার উদ্বৃত্ত ছিল সে বছর, মানে শুধু বাণিজ্য থেকে। অন্যদিকে এই একই সময়ে ভারতের রপ্তানি পণ্য ছিল প্রায় 437 বিলিয়ন ডলার, আর আমদানি ছিল প্রায় তার ডবলের কাছাকাছি 721 বিলিয়ন ডলার, মানে রপ্তানির চেয়ে আমদানি অনেক বেশি। তার মানেটা কি দাঁড়ালো? বড় সড়ো ঘাটতি, বাণিজ্য ঘাটতি, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, যা ওই বছর ছিল প্রায় 284 বিলিয়ন ডলার। ভাবতে পারছেন? অর্থাৎ যত ডলার বিদেশ থেকে এসছে এই কাজে, তার থেকে বেশি ডলার মানে বাণিজ্য থেকে বেরিয়ে চলে গেল ভারতের। আর ভারতের পণ্য বাণিজ্যের এই বড় ঘাটতি ডলারকে রুপির তুলনায় আরও অনেক বেশি দামি করে তুলছে দিনের পর দিন। এই জায়গাটাই আসল। চীনের কারখানা বিশ্ববাজারে ডলার কামায়, ভারতও রপ্তানি করে, বিশেষ করে সেবা খাতে শক্তিশালী ভারত, মানে সার্ভিস সেক্টরে, কিন্তু পণ্য খাতে আমদানির চাপ ভারতের বেশি। আর এর মধ্যে সবথেকে বেশি খেয়ে নিচ্ছে বিদেশ থেকে আমদানি করা তেল, যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, কাঁচামাল, এই সব কিছুর জন্যে ভারতের ডলার লাগে। তাই চীনের মতো মুদ্রাকে শক্তিশালী রাখা ভারতের জন্য কঠিন শুধু নয়, বর্তমান পরিস্থিতিতে সেটা অসম্ভব। ভারতের নেহেরু আমলের লাইসেন্স রাজ যদি নরসিমহা রাওয়ের সরকার এসে না ভাঙতেন, তাহলে যেটুকু উন্নতি আজকে দেখা যাচ্ছে ভারতে, সেটাও হতো না। এখন সামনের দিনগুলোতে কি হতে পারে? রুপি আরও দুর্বল হতে পারে যদি তেলের দাম বাড়ে, পশ্চিম এশিয়ার যুদ্ধ যদি না থামে, অস্থিরতা যদি তীব্র হয়, বিদেশি বিনিয়োগ আরও বেরিয়ে যায়। বিদেশি বিনিয়োগ কেন বেরোচ্ছে? তার একটা বড় কারণ যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়িয়ে দিয়েছে। এর ফলে যারা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী, যারা এখানে রাখতেন, বিনিয়োগ করতে আসতেন, তারা ডলার তুলে নিয়ে যাচ্ছেন, দেশে গিয়ে রাখছেন, কারণ সুদ পাবেন তারা বেশি। ফলে ডলার আরও শক্তিশালী হয়ে উঠছে।
অন্যদিকে রুপি শক্তিশালী হতে পারে কিছুটা যদি তেলের দাম কমে, ডলার নরম হয়, আর ভারতের বাজারে যে বিদেশি মূলধন চলে যাচ্ছে সেগুলো চলে না গিয়ে যদি এখানে থেকে যায় বা চলে যাওয়ারা যদি ফিরে আসে, তাহলে এটা হবে। তাহলে রুপির দাম আবার বাড়বে। বাণিজ্য সমঝোতা, স্থিতিশীল মুদ্রাস্ফীতি, ভালো প্রবৃদ্ধি, এসবও রুপিকে সাহায্য করবে তাদের অবস্থান শক্ত করার জন্যে, যেটার জন্য তুমুল চেষ্টা করে যাচ্ছে মোদির ভারত। যদিও বৈশ্বিক নানান টানাপোড়েন সেই রাস্তায় বাধা সৃষ্টি করার ফলে সাফল্য ঠিকমতো আসছে না। বৈশ্বিক কারণ মানে একটা বড় কারণ তো আজকের ইরান যুদ্ধ। আজকে আরবে যে হরমুজ প্রণালী আপনারা সব জানছেন, দেখছেন, এর ফলেই ভারতে নানা রকম বৈশ্বিক বাধা তৈরি হচ্ছে। তবে আজ না হোক কাল সাফল্য আসতে বাধ্য। তাহলে শেষ কথাটা কি? শেষ কথা হলো, রুপির পতনকে হালকা করে দেখার সুযোগ নেই। এটা ভারতের অর্থনীতির ওপর চাপের স্পষ্ট ইঙ্গিত। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে শুধু রুপির দর কমেছে বলে ভারতের অর্থনীতি ভেঙে পড়েছে, এমন দাবি কেবল মূর্খ ছিদ্রান্বেষী যারা তারাই করে। এখানে বাস্তবতা অনেক বেশি জটিল। ভারত একদিকে আমদানি নির্ভর, অন্যদিকে প্রবৃদ্ধি নির্ভর, একদিকে বিদেশি বিনিয়োগ চায়, অন্যদিকে মুদ্রাস্ফীতি সামলাতে চায়। এই টানাপোড়েনের মাঝেই আরবিআইকে বাজারে নামতে হয়, রুপি বাঁচাতে হয় যখন পথ থাকে না, অর্থনীতিকেও বাঁচাতে হয়। আর এখানেই আসল রাজনৈতিক প্রশ্ন, রুপি কি দুর্বল? হ্যাঁ, দুর্বল। এটা কি উদ্বেগের? অবশ্যই উদ্বেগের। কিন্তু এটা কি ভারতের অর্থনীতির পতনের প্রমাণ? আরে না মশাই, না। এখনো পর্যন্ত পাওয়া তথ্য বলছে ভারতের অর্থনীতির কোনো পতন তো হয়নি, বরং ভারতের প্রবৃদ্ধি এখনো বড় দেশগুলোর মধ্যে সবার ওপরে। সুতরাং ছিদ্রান্বেষীরা সাবধান থাকুন। এখনকার মতো এখানেই রাখছি। কেমন লাগলো এই প্রতিবেদন? ভালো লাগলে কমেন্ট করুন, লাইক দিন, এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগসকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।